আর যতটুকু বিদেশি বিনিয়োগ আছে আমাদের 5% আমি ধরলাম, না না তাও 5% নাই না, না 2-3%। 1% এখন আছে কিনা আই ডাউট। তো এইটা হিসাবে আমি যদি করি, কয়েকদিন আগে আমি একটা খবর দেখলাম যে তারা সেল মোডে আছে। তো সেল মোড এমন ভাবে তারা নিউজটা করছে যারা সেল করে বেরিয়ে চলে গেছে, বাট ব্যাপারটা তো তা না, সেল করে বসে আছে। তারা ভালো কোনো অপরচুনিটি পাইলে সেখানে কিনবে। তো এই যে আসলে একটা মানে না বোঝার একটা যে বিষয়, এগুলো আসলে অ্যাবসলিউটলি। এবং এইটা যদি আপনি এই বাজারের মানুষকে দিয়ে যদি এই কাজগুলো না করাতে পারেন, আপনাকে এই মার্কেটের মানুষ নিতে হবে। আপনাকে একজন টিচার এসে তো সেই রেসপন্সিবিলিটি রিস্কই যাবে না, যে এই রিস্ক নিলে পরে কি হয়। আমি দেখলাম বাংলাদেশ ব্যাংকে দেখলাম, আমরা এখানেও দেখলাম, তাই না? দেখেন, বাংলাদেশ ব্যাংকে যেমন একটা প্রাইভেট সেক্টর থেকে গভর্নর আসলে প্রথমবারের মতো, আমরা তখন সন্দিহান হয়ে গেলাম যে এইটা আবার কেমন হইলো, একটা ব্যবসায়ীকে গভর্নর করে দিল। আমরা তখন খুব একটু হয়ে গেছিলাম, পাজলড হয়ে গেছিলাম। বাট পরবর্তীতে এখন আমরা দেখছি যে হি ইজ ডুইং ওয়েল, গুড। তো ভালো একটা সেক্রেটারিকে বসাইয়া যে কাজটা করাইতে পারে নাই, একজন যদি প্রাইভেট সেক্টর মানুষকে দিয়ে গভর্নর করে সে কাজটা করাইতে পারে, ইটস ভেরি গুড। দেখা যাক। হ্যাঁ, এখন তো আমরা তাকে ভালোই পাচ্ছি। আলহামদুলিল্লাহ। বিদেশি বিনিয়োগ নিয়ে বলছিলাম, চায়না তো আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার, তো তাদের থেকে বিনিয়োগ আসার সম্ভাবনা কতখানি দেখছেন, কতখানি আশাবাদী হতে পারি আমরা? ওরা চেষ্টা করছে, ওরা তাদের বাজারে, আমাদের বাজারের একটা ইন্ডেক্সও তারা চালু করেছে। সো তাদের কাছে যে বিনিয়োগকারীরা আছে ওরাও ওই ইন্ডেক্সটা দেখছে এবং তারা ওখানে কোয়েরিও করছে। কিন্তু ওই যে কথাটা বললাম যে আমাকে বাজারে ভাইব্রেন্ট করতে হবে, সেইটা না হলে তো কোনো বিনিয়োগকারী এখানে ইনভেস্ট করবে না। এটা তো ফিসাবিলিল্লাহর কাজ নয়। এখানে তো একজন প্রফেশনাল, এবং এই পুঁজিবাজার মানুষ মনে করে সাইড বিজনেস, নো, ইট ইজ ভেরি টেকনিক্যাল বিজনেস। সো কাজেই আপনাকে সব সময় পড়াশোনার মধ্যে দিয়ে থাকতে হবে। পৃথিবীর কঠিনতম একটা বিজনেস। হ্যাঁ, বিকজ আপনাকে করতে হয়, অনেক জানতে হবে যে ভাই এখানে, এবং আপনাকে সংবাদ সংগ্রহ করতে হবে, খবর রাখতে হবে আমার এখানকার। অ্যাবসলিউটলি। কোম্পানি যেখানে আপনি ইনভেস্ট করবেন তার খবরও রাখতে হবে। সো ইটস নট দ্যাট আমি এইটাও পিছনে যারা তাদের খবর রাখতে হবে আমাকে, কেমন তারা, কেমন লোক, কোম্পানির পিছে যারা মালিক, যারা চালাচ্ছেন। সো ইটস নট সো ইজি গেম। একদম। অডিটরটাও কেমন করছে সেটা একটু জানতে হবে। অডিটরদেরকে নিয়েও তো আসলে অনেক সময় অনেক কথা আছে, অডিটরদের নিয়েও অনেক কথা আছে। অ্যাকশনে গিয়েছে খুব রিসেন্ট। এখন ধরেন একটা ভালো যেটা হয়েছে সেটা হলো যে অডিটরদের যে একটা করা হয়েছে, ওটা কি বলে, ডিপিএস না কি বলে, ওটা একটা একসাথে সবকিছু আমি দেখতে পাবো, সেন্ট্রালি যেটা করা হচ্ছে। এবং সেখানে যদি আপনাকে কোনো অবজেকশন থাকে তাহলে 15 দিনের ভিতরে আপনি সেটা অবজেকশন করে কারেকশন করে নেবেন। 15 দিনের ভিতরে কারেকশন না করলে ওইটা যেটা সাবমিট হয়েছে সেটা করতে হবে। সো কাজে এই একটা জিনিস একটু ভালো হয়েছে যে অন্তত আমরা একটা ব্যালেন্স শিটের পর্যায়ে আসছি। তা না হলে তো ধরেন আগে এরা এক একটা হাউস, এক একটা ব্যবসায়ী তিনটা, একটা ব্যাংকের জন্য অডিট রিপোর্ট বানাইতো, একটা নিজের জন্য অরিজিনাল বানাইতো, একটা আরেকজনের জন্য, সো 2-3টা ব্যালেন্স শিট এরা বানাইতো। বাট এইটা হয়ে যেটা হয়েছে সেটা এখন আমরা দেখছি যে অন্তত পরে একটা ব্যালেন্স শিটে আমরা চলে আসছি। এখন যদি ব্যাংক চায়, ব্যাংক ওখান থেকে নিয়ে নিবে ব্যালেন্স শিট। এটা খুবই কার্যকরী হবে। দুইটা ব্যালেন্স শিট করার কোনো সুযোগ সেটাই নাই। আমরা আসলে দেখি আইপিওতে আসার সময় কিন্তু যারা ওনার তারা কিন্তু লুকোচুপি করে অনেক কিছু, জানতে দিতে চায় না, তাই না? না, দেখেন একটা বিষয় হইল যে আপনি যে আইপিওর কথাই বলেন, এই আইপিওটা যে আপনি নতুন রুল বানাইছেন, এখানে তো অনেক কিছু আছে যেগুলো আপনাকে কনসিডারেশনে নেন নাই। একটা বলি, অনেক আছে এরকম, বাট একটা বলি, আমি আমার ফাদার, উনার জমি ছিল পাকিস্তান আমলে, 5,000 টাকা দিয়া 3 বিঘা জমি ছিল। ওই 3 বিঘা জমির উপরে আমি একটা কারখানা করলাম। এখন সেই কারখানা আমি যখন লিস্টিং এ যাব, আমার ব্যালেন্স শিটে তো 5,000 টাকা লেখা। ওই জমির মূল্য, জমি 3 বিঘা জমির মূল্য লেখা 5 লাখ, ধরেন 5,000 না হয় 5 লাখ। তো 5 লাখ হইলে পরে আমি সেই জমিটা আজকে 50 বছর পরে সেই জমি রিভ্যালিউ যদি করি, তাহলে সেই জমির রিভ্যালিউ হবে 50 কোটি।
তাহলে আমাকে এই জিনিস তো অ্যালাউ করতে হবে। আপনি যদি আমাকে ওই 5 লাখ টাকা ধরেই ব্যালেন্স শিট করতে থাকেন তাহলে পরে তো হইলো না। 50 বছর আগে সেটা করা হয়েছিল। আচ্ছা, তারপরে ওইটা আমার ফাদারের নাম থেকে আমার কোম্পানির নামে আনতে হবে। তো আমি যখন এটা রিভ্যালিউ করলাম, করার পরে 50 কোটি 5 লাখ থেকে 50 কোটিতে আনলাম কোম্পানিতে, তখন কোম্পানি যে সেটার মালিক হলো সেখানে একটা বিশাল অঙ্কের একটা ট্যাক্স চলে আসতেছে। 5 লাখ টাকার থেকে 50 কোটি। তো এখানে যে ট্যাক্স আসছে, এত লম্বা চওড়া ট্যাক্স দিতে হবে, আমাকে রেজিস্ট্রেশন করতে হবে, স্ট্যাম্প ডিউটি আছে, তো এইগুলো একটা বিশাল একটা অঙ্ক চলে আসে, হয়তো 5-7 কোটি টাকা চলে আসে। সো এখানে আপনাকে এইটাকে ঠিক করবেন, এটা কিভাবে সুযোগ দিবেন, ওয়েভার দিবেন, কি করবেন, এই জিনিসগুলো ঠিক করতে হবে। তো আপনার ব্লু চিপ কোম্পানি আছে, সেখানে এইসব সমস্যা আছে। আমার 5 লাখ টাকার জমি দেখানো আছে, এখন আমি কোম্পানিতে যদি ওই জমিটা দেখাইতে হয় তাহলে আমাকে রিশিডিউল মানে করে রিভ্যালুয়েশন করে তারপরে ওইটার উপরে আবার ফি, স্ট্যাম্প ডিউটি এগুলো আছে। তো এই জিনিসগুলোকে ওয়েভার না দিলে পরে একটা কোম্পানি কিভাবে রিভ্যালু করে সেই টাকাটা সেই কোম্পানির নামে সেই জমিটা নিয়ে আসবে? সো দেখেন, এই জিনিসগুলো কিন্তু কভার করা হয় নাই। আপনি দেখেন, আপনি আইপিওতে আসেন, এবার আরেকটা জিনিস বলি, আইপিওতে আপনি সময় কমাইতে হবে। আমাকে ব্যাংকে 1 মাসের ভিতরে আমাকে টাকা দিয়ে দেয়, 15 দিনের ভিতরেও টাকা দিয়ে দেয় ভালো ক্লায়েন্ট হইলে। সো সেখান থেকে আমি যদি পাবলিকলি উঠাই টাকাটা, তো এইটা লেগে যায় 2 বছর। এখন যাই হোক, এটার মধ্যে ওনারা কমায় 6 মাসের মধ্যে নিয়ে আসছে। তো আপনি 6 মাসের মধ্যে যখন ওনাকে বাজার থেকে টাকা উত্তোলন করতে দিবেন, বাই দ্যাট টাইম তো ওনার ইয়েটা শেষ হয়ে যায়, ওনার চাহিদা শেষ হয়ে যায়। তো বিকজ ব্যাংক দিয়ে দিচ্ছে ওনাকে। সো আমাকে এটা মানে 2 মাসের ভিতরে আনতে হবে। সো 2 মাসে ভিতরে যদি আনতে হয়, সেই কাজটা কিন্তু এখানে হয় নাই। সো সেই কাজগুলো করতে হবে, আগে করতে হবে আসলে। হ্যাঁ। সো এই জিনিসগুলো আপনি 10 মাস নিয়ে এইগুলা করলেন, এটাতে যে বাজারে যে লোক আসবে চেয়ারম্যান হিসাবে, সে আবার এটাকে কারেকশন করবে। সেটাই, মানে কাজের কাজ কিছুই হয়নি। আচ্ছা, আমরা লং টার্মে বাজারকে ভালো চাই, কিন্তু আমাদের যে আগের যে বিস্ফোরা নেগেটিভ ইকুইটি, ওটা তো রয়ে গেল, আরো বাড়ছে আসলে। তো কি সমাধান আসলে হবে কি? দেখেন, আমার কাছে যে সমাধানটা সেটা খুব রুড়ো একটা সমাধান। সেটা হইতেছে, আপনার যে ইয়েটা আছে সেটা আপনাকে ক্যাপিটালাইজ করে নিতে হবে। আপনার যদি ধরেন আমার হাউসে যদি 50 কোটি টাকা হয়, এই 50 কোটি টাকা দিয়ে আপনাকে একটা সুযোগ দিতে হবে, এটা ওয়েভার করাবার ইনকাম ট্যাক্সে, বিকজ আপনি তো এটাকে ইনকাম ট্যাক্সে জমা দিয়েছেন। সো এইটা ওখান থেকে একটা ওয়েভার করিয়ে ওখান থেকে একটা সুযোগ দিতে হবে। আর দ্বিতীয়ত যেটা করতে হবে সেটা হলো, আপনার ডাইরেক্টররা যারা আছে ওনাদেরকে শেয়ার দিয়ে সেটাকে ক্যাপিটালাইজ করে নিতে হবে। আপনি ওনাদেরকে শেয়ার দিবেন, ওনারা টাকা দিয়ে দিবে। এইভাবে কইরা একটা যদি ওয়ান্স ফর অল যদি শেষ করা না যায়, একটা হলো আপনার ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে ওয়েভার দিতে হবে, সেকেন্ডলি এই ইয়েটা করাইতে হবে। সো এই যদি আপনি ক্যাপিটালাইজ করার সুযোগ করে দেন, তাহলে একমাত্র এটা শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এছাড়া কোনো বিকল্প পথ নাই। আপনাকে প্রত্যেক বছর আসলে সেটাকে বাড়াইতে হবে, প্রত্যেক বছর বাড়াইতে হবে, এক্সটেনশন করে লাভ নাই। মানে আমরা বাড়াচ্ছি শুধু, আর ওটাও পরিমাণটা বেড়ে যাচ্ছে। অ্যাবসলিউটলি, ইকুইটি পরিমাণটা। একটু অন্য একটা সেক্টরে যেতে চাই। এর আগের কমিশন তো অনেকগুলো টুলস নিয়ে কাজ করেছে, এসএমই মার্কেট আমরা দেখলাম। তো সেখানে আমরা দেখলাম 30 লাখের নিচে বিনিয়োগ করা যায় না। তো 10 লাখের একটা ইস্যুস আমরা লাস্ট পর্যন্ত দেখলাম, 10 লাখ বিনিয়োগ করা যায়, কিন্তু সেটা ঝুলে আছে। এই ইস্যুটা নিয়ে যদি একটু আমরা বিস্তারিত জানতে চাই। দেখেন, এইটা 10 লাখ করেছিল কমিশন, কিন্তু এইটা এখনো ইমপ্লিমেন্ট হয় নাই। এখনো সে 30 লাখই আছে। সো এটাকে ইমপ্লিমেন্ট করতে হলে তো এসইসি কে অ্যাকশনে যাইতে হবে, যে ভাই এটা ইমপ্লিমেন্ট করো ইমিডিয়েটলি। বাট আশ্চর্য বিষয় হলো, ঢাকা স্টক এক্সচেঞ্জও এই বিষয়টা নিয়ে এসইসির সাথে খুব কোনো আলোচনায় আছে কিনা আমি জানি না। বাট কোনো 10 লাখ টাকায় আসার তো এই 3 মাস 4 মাস হয়ে গেল এই জিনিসটা হয়েছে, বাট এটা এখনো ইমপ্লিমেন্ট হচ্ছে না, আনফরচুনেট।
তো আসলে 16 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সও একই জায়গায় মানে কি অনেক নিচে ওখান থেকে। সে ৮,০০০ থেকে এখন ৫,০০০ আশেপাশে। নতুন সরকার, নতুন চেয়ারম্যান আসতে পারে। সবকিছু মিলিয়ে কি আমরা আশা করতে পারি আগের যে ইন্ডেক্স ওটাকে আমরা ছাড়িয়ে যাবো? মানে এই মুহূর্তে যে একটা আচরণ দেখতে পাচ্ছি বাজারের, কিছুটা কি মনে হচ্ছে যেন একটু ম্যাচিউরড মনে হচ্ছে কি? না, এই প্রত্যাশা কি থাকবে? সরকার ধরেন সরকারে আসার আগে যে সকল আশ্বাস দিয়েছিলেন সেগুলোর মধ্যে ছিল যে আমরা এই বাজারকে ওন করব, যেটা আগেকার যারা অর্থমন্ত্রী হয়েছেন তারা তো কেউ বলেছেন এটা জুয়ার আড্ডা, কেউ বলেছেন আমি পুঁজিবাজার বুঝি না। সো এটা চলবে না, আমি এই বাজারকে ওন করব। এবং দ্বিতীয়ত হইল এই বাজারের মধ্যে যা যা করণীয় আমি সবগুলো করব, লাইক অ্যামেন্ডমেন্টস, লাইক ভালো লোক দেয়া ইত্যাদি, যা যা প্রয়োজন আমি সেগুলো করব। তৃতীয়ত যেটা মেজর ইস্যু সেটা হলো আমরা পুঁজিবাজারকে ডিরেগুলেটরি রিজিমে নিয়ে আসবো। আচ্ছা। নাও রেগুলেটরি রিজিম আছে, এখন এসইসির সব ইয়ে করতেছে। সো আমরা যেটা করব যে ডিরেগুলেটরি রিজিম নিয়ে আসব, মানে হলো যে আমাদের এই যে পুঁজিবাজার, এই পুঁজিবাজারটা দেখাশোনার ভার হবে স্টক এক্সচেঞ্জগুলোর উপরে। সো এসইসি শুধু দেখবে কেউ ফাউল প্লে করছে কিনা, বাজারে কেউ ইয়ে করছে কিনা, এইগুলা দেখবে। আদারওয়াইজ সব কাজ কিন্তু স্টক এক্সচেঞ্জগুলো করবে। এখন যেমন ছুটির থেকে নিয়ে সব কিছু বিএসইসি করে, ঠিক আছে, এভরিথিং। এখন শুধু স্টক এক্সচেঞ্জ শুধু একটা পোস্ট অফিস আর কি, এইটা হইলো এটা পাঠায় দেয়, এবার এসইসি বুঝুগা। নো, ইউ হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি। সো ডিরেগুলেটরি রিজিমে নিয়ে আসতে পারলে স্টক এক্সচেঞ্জগুলোর সাথে বিনিয়োগকারীরা যুক্ত, স্টক এক্সচেঞ্জের সাথে ব্রোকার কমিউনিটি যুক্ত। সো স্টক এক্সচেঞ্জ ইজ ইন এ বেটার পজিশন কোনো ডিসিশন নেয়ার, কোনো আইন চেঞ্জ করার, ঠিক আছে। সো এই ডিরেগুলেটরি রিজিমে নিয়ে আসার কথা ওনারা বলেছেন, উইচ ইজ এ ভেরি ভেরি বিগ থিং। সো এই জিনিসগুলো যদি ওনারা করতে পারেন তাহলে পুঁজিবাজার, আমি আশা করি যে খুব ভালো একটা পজিশনে চলে যাবে, পুঁজিবাজারের ভলিউমস বাড়বে, পুঁজিবাজার ইমার্জিং মার্কেটে যাবার জন্য একটা সুবর্ণ সুযোগ থাকবে। একটা প্রসঙ্গে একটু আলাপ করতে চাই, সেটা হচ্ছে 5টি ব্যাংকের শেয়ার মূল্য শূন্য আমরা জানি। তো সেই 5টি ব্যাংকে আবার আগের ওনারদেরকে ফিরিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা চলছে। তো এই ক্ষেত্রে আমি জানতে চাই সেই 5টি ব্যাংকে নতুন ওনারদেরকে দিলে ভালো হতো কিনা, আবার বিনিয়োগকারীরাও তাদের শেয়ারের মূল্য ফিরে পেত, মানে কিভাবে দেখছেন? এক নম্বর জিনিস হলো যে দেখেন, এই যে ব্যাংকসগুলোকে আপনি এর আগের গভর্নর সাহেব জিরো করে দিল, সেইটা কত বড় অন্যায় উনি করেছেন। এবং এই অন্যায়ের প্রতিবাদ আমি সবসময় করেছি, সব টিভিতে বলেছি। সেটা হলো যে নাম্বার ওয়ান, আপনি ডিপোজিটারদের জন্য একটা আইন চেঞ্জ করে ডিপোজিটারদের টাকাটাকে আপনি একেবারে সিকিউর করে ফেলেছেন, উইচ ইজ ভেরি গুড। আমি একেবারেই একমত, দ্যার ইজ নো ডাউট উইথ দ্যাট। আপনি বিনিয়োগকারীদের জন্য আইনটা চেঞ্জ করতে পারলেন না। আপনি যে বিনিয়োগকারী 10 কোটি টাকার ব্যাংক পেড আপ, 10 কোটি টাকা পেড আপের ব্যাংক, আজকে যে বিনিয়োগকারীরা এই ব্যাংকে 800 কোটি, 2000 কোটি, 1500 কোটি, 1600 কোটি টাকা পেড আপে নিয়ে গেল, তাদের জন্য আপনার প্রাণ কাঁদে না? তাদের জন্য এই যে শেয়ার হোল্ডাররা যে আজকে বিলীন হয়ে গেল জিরো করাতে, তাদের জন্য আপনি কোনো ডিসিশন নিতে পারলেন না, একটা অ্যামেন্ডমেন্ট করাইতে পারলেন না যে 10 কোটি টাকার এক একটা ব্যাংক আজকে 1600 কোটি, 2000 কোটি টাকা, ইসলামী ব্যাংকই 2000 কোটি টাকা তাদের পেড আপ। সো কয় টাকার ইসলামী ব্যাংক ছিল, আসছিল লাইসেন্স পাইছে যখন 10 কোটি টাকার। সো এই যে এই পজিশনে এই বিনিয়োগকারীরা নিয়ে গেল, ডিপোজিটাররা তো নেয় নাই, এটা নিচে বিনিয়োগকারীরা এই পজিশনে, নাইলে আপনার ব্যাংকের এলসি কেউ গ্রহণ করতো না বিদেশে। আজকে সেই ব্যাংকের এলসি গ্রহণ করছে বিকজ অফ দিস ইনভেস্টার্স, তারা এই ব্যাংকটাকে এই উচ্চতায় নিয়ে গেছে। সো বেসেল 3টার কথা আমি বলতে চাচ্ছি যে বেসেল 3
সিচুয়েশনে নিয়ে গেছে বিনিয়োগকারীরা, নাহলে তো বেসেল 3-তে আপনি ঢুকতেই পারতেন না, আপনার এলসিও কেউ গ্রহণ করতো না। এবং আমার মনে আছে যে ইয়ের সাথে গভর্নর সাহেব যে আগের আমাদের হাসান মনসুর ভাই যেটা ছিলেন, ওনার সাথে আমরা একই মঞ্চে আলোচনা করেছি যে বেসেল 3-তে যাওয়ার জন্য এটা প্রয়োজন, পেড আপ ক্যাপিটাল বাড়ানো প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি। আমরা সেটাতে অনেক ফোকাস করেছি একসাথে। কিন্তু যখন এই সিচুয়েশন আসলো তখন আপনি বিনিয়োগকারীদেরকে ছেড়ে দিলেন, মাঠে ভুলে গেলেন, সরেই গেলেন, একদম ওদেরকে মাঠে মেরে দিলেন। সেটাই। তো কাজেই আমি মনে করি যে এটা একটা ব্যাড একটা সিদ্ধান্ত হয়েছিল। এবং এই খারাপ সিদ্ধান্তটা দেখেন, আপনি মার্জার করতেই পারেন, দুই বোর্ড মিলে চিন্তা করবে, করে দুই বোর্ডের সিদ্ধান্ত হিসাবে আপনি মার্জার করলেন, অ্যামিকেবল, মিউচুয়াল। আপনি এটাকে ফোর্স মার্জার করছেন, মানে আপনি সরকারিভাবে এটাকে মার্জার করছেন। তা আপনি যখন ফোর্স মার্জার করছেন, আপনার দায়িত্ব নাই অবশ্যই বিনিয়োগকারীদের প্রতি? আপনি তখন বলতেছেন যে ওই কোম্পানি ল হিসাবে যদি কিছু থাকে তাহলে পাইবা। বিনিয়োগকারীর হাত ধরে কোম্পানি এত বড় হচ্ছে, আইপিও তে আসছে, তাদের কি তারা ভুলে যাচ্ছে? অ্যাবসলিউটলি। সো কাজেই এইটা আমি মোটেই ইয়ে করি না। এবং আমি মনে করি যে দোষ সম্পূর্ণ বাংলাদেশ ব্যাংকের। বিকজ আপনারা হঠাৎ করে আইসা বলতেছেন সেটা তো এই ব্যাংকগুলো তো দেউলিয়া ব্যাংক, আপনার কাছে ব্যালেন্স শিট আসে নাই, আপনি কি এই ডিভিডেন্ড ইয়ে করেন নাই, অনুমতি দেন নাই, তাইলে আপনি আজকে কেন এটাকে জিরো এবং নেগেটিভ বলতেছেন এবং ইত্যাদি ইত্যাদি বলতেছেন? আপনারা তখন কেন কশন করেন নাই? তখন বিনিয়োগকারীরা কিনতো না। একদম সেটাই তো। তো আপনি বিনিয়োগকারীদের উদ্বুদ্ধ করলেন কেনার জন্য, আর বিনিয়োগকারীদের জিরো বলতেছেন এখন। মানে ব্যাপারটা এখন এরকম, তোমরা কেন কিনছো পচা ব্যাংক? তোমাদের দোষ। ব্যাংক তো ভালো ছিল, হ্যাঁ, পচা তো এখন হলো। সো এইটা সম্পূর্ণ আমি দ্বিমত করি। এটা মনসুর ভাইয়ের এই ইয়ের থেকে আমি মানি না একদম। আপনার খুব সিম্পল একটা সলিউশন আমি দিয়েছি সবসময়, আজকে আবার দিয়ে দিচ্ছি। সেটা হলো যে আপনার যদি এই বিলুপ্ত কোম্পানির মধ্যে যদি কোনো রকমের কোনো ইয়ে থেকে থাকে, আপনার ধরেন আমার কাছে একটা শেয়ার আছে, একটা যে কোম্পানি বিলুপ্ত ইসের মধ্যে আছে, 10,000 শেয়ার আছে। তো আমাকে নতুন কোম্পানি যেটা করলেন সেইটার আপনি 1,000 শেয়ার অন্তত দিয়ে দেন। আপনি ক্যাশ আউট করেন না, আমাকে 10,000 শেয়ারের মূল্য দিয়েন না, দরকার নাই। আপনি অন্তত আমাকে শেয়ার দিয়ে দেন, সেই নতুন কোম্পানির শেয়ার দিয়ে দেন, তাহলে তো আমি হ্যাপি একটা বিনিয়োগকারী। এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থটা আগে রক্ষা করতে হবে। অবশ্যই। শেষের দিকে ছোট করে জানবো, অবশ্যই। এনপিএল 10% উপরে থাকলে তো ডিভিডেন্ড দিতে পারবে না। তো এখন ডিভিডেন্ডের মৌসুম ব্যাংকগুলো কিভাবে দেখছেন, কেমন ডিভিডেন্ড আসতে পারে? দেখেন, এটা বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেবে যে সেটা কি ওয়েভার দেবে কি দেবে না সেখানে। কারণ বিগত দিনে দেখা গেছে যে এখানে একটা ওয়েভার দিয়েছিল, বাংলাদেশ ব্যাংক সবসময় দিত। সো এখন ফিঙ্গার্স ক্রসড, অনেক ব্যাংক হয়তো পারবে না দিতে, অনেক ব্যাংক হয়তো একটু যারা 10% 20% দিত তারা একটু হিকাপ। আচ্ছা আচ্ছা। তো অনেক কথা হচ্ছিল, আরো অনেক কিছু জানার ইচ্ছা ছিল, বাট সময় তো খুব বেশি নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ এবং গ্রিন টিভির সকল দর্শকদেরকে শোনার জন্য আমাদেরকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আগামী পর্বে আবার